এই আপনাদের জন্য আমাদের চোখের পানি আসবে না তখন। কিন্তু একটা কথা বলতে চাই, আজকে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা একটু চিন্তা করেন। এই বাংলাদেশ শুধু আমার না। আপনি কি করবেন? আপনি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এত টাকা দিয়ে কি করবেন? একটা সন্তানকে বুয়েটে চান্স পাওয়াইতে তার বাবা মার জীবনের কত তেল খরচ করতে হয় একটু চিন্তা করেন। জীবনটা ফেরত দিতে পারবেন? পারবেন না। উল্টো করবেন কি, তাকে নিয়ে ব্যবসা করবেন। অলরেডি একটা শুয়োরের বাচ্চা, এই যে নফেল, সে বলেছে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। কিসের রাজনীতি? কিসের রাজনীতি? আজকে ছাত্রলীগ এটা করার সাহস কিভাবে পেয়েছে? এই সাহস আপনাদের কারণে পেয়েছে, কারণ আগের কোনো এ ধরনের ঘটনার বিচার হয় নাই। একটা রাষ্ট্রপতি কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চাদের কাজ হচ্ছে খালি মানুষকে ক্ষমা করে দেওয়া, ফাঁসির আসামিকে ক্ষমা করে দেওয়া। এই ছাড়া একজন রাষ্ট্রপতির কোনো কাজ বাংলাদেশে নাই। বিশ্বজিতের হত্যাকাণ্ডে ফাঁসি হয়েছে, তারে মাফ করে দিচ্ছেন। তোর বাপের দেশ এটা, এটা তোর বাপের দেশ। বাংলাদেশের মানুষ ট্যাক্স পে করে শুধু কয়েকজন মানুষকে ভালো থাকবার জন্য না, এটা আমাদের সবার দেশ। কি চান? বাংলাদেশকে কই নিয়ে যাইতে চান? ইসকনকে নিয়ে নিউজ করার পরে কি করেন নাই? আমার নিয়ে কি করেন নাই? রাতে বাসায় ফিরতে গেলে ভয় করে, গাড়ির ছবি তোলেন, হুমকি দেন। এখানে আওয়ামী লীগের কুত্তার বাচ্চা এই যে সিদ্দিকুর রহমান ফেসবুকে পোস্ট দেয় তার ফলোয়ারদেরকে আমরা যেখানে পাবে সেখানে সাহায্য করতে। সিদ্দিকুর রহমান তোরে বলতে চাই, আমি বুক ফুলায় আমেরিকাতে চলাফেরা করি, তুই পারলে আয় জ্যাকসন হাইটে আয়, তুই কারে নিয়ে আসবি আয়, তোরে দেখাইতে চাই ইলিয়াসের সাহস। তারা পোস্ট করে, কিন্তু ইসকন কি আমি আমার পরিবারের জন্য করেছি? ইসকন বাংলাদেশে যা করছে সেটা কি আমার কোনো ক্ষতি আছে ব্যক্তিগতভাবে? এই বাংলাদেশের জন্য কথা বলেছি, সেটার জন্য এমন কোনো সমস্যা নাই, ফেস করতে হয় নাই। আপনারা গোয়েন্দা সংস্থা একজনের বাবা বাইরে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যান, এটা আপনাদের কাজ, এটা আপনাদের কাজ। এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী কই আছি আমরা? কই আছি? কথা বলতে পারি না। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভাতের জন্য না, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ধর্ষণের জন্য না। পাকিস্তান বলে কোনো মানুষ ধর্ষিত হয় নাই। যুদ্ধের আগে পাকিস্তানে কোনো মানুষ ধর্ষণের শিকার হয়নি, না খেয়ে মরে নাই। বরং যুদ্ধের পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন বাংলাদেশের মানুষ না খেয়ে মারা গেছে। বাংলাদেশের মানুষ না খেয়ে মারা গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। স্বাধীনের আগে কখনো না খেয়ে মানুষ মারা যায় নাই। কিন্তু তারপরেও মানুষ এখন পর্যন্ত স্বাধীনতার পক্ষে কথা বলে, কারণ আমরা বাঙালি স্বাধীন চেতা একটা জাতি। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু কথা না বলে আমরা থাকতে পারি না। আমরা আমাদের যে পাক স্বাধীনতা সেটা মানুষের সামনে তুলে ধরতে চাই। বিচার করেন, বিচার করেন। আমি যদি শিবির করি, আমি যদি জামাত করি, একটা মিনিমাম একটা প্রমাণ যদি বের করে দেখাইতে পারেন, গলায় দড়ি দিয়ে মারা যাবো আমি ইলিয়াস। এই মানুষের সামনে আজকে বলে গেলাম, গলায় দড়ি দিয়ে একটা মিনিমাম সংশ্লিষ্টতা যদি শিবির জামাতের সাথে আমার থাকে, তারপরও জামাত শিবির হয়ে আছে, কোনো সমস্যা নাই। অন্তত আপনাদের চাইতে তারা ভালো। জামাত শিবির হইতে সমস্যা নাই। পাকিস্তানের এজেন্ট বলেন, পাকিস্তানের এজেন্ট হইলেও সমস্যা নাই, কারণ এই পাকিস্তান বাংলাদেশে এখন দখল করার ক্ষমতা তাদের নাই। তাদের সাথে বর্ডার কাশ্মীরের, সেই কাশ্মীরেই তারা দখল করতে পারে না। আর বাংলাদেশ তো হাজার হাজার কিলোমিটার দূরে, সেটারে দখল করার ক্ষমতা পাকিস্তানের এখন নাই। অতএব পাকিস্তানের পক্ষে থাকলেই কি, আপনি না থাকলেই কি, ইট ডাজন্ট ম্যাটার। আপনি বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের 3 দিকে ঘিরে রেখেছে তাদেরকে নিয়ে। ইসকনের পর্বটাতে কথা বলেছিলাম যে বিষয়গুলো নিয়ে, আপনার সেই পর্বতে আপনার কিছু বিষয় দেখানো হয়েছিল, আবার কিছু বিষয় আমি দেখাইনি, কারণ একেবারেই খুবই ভয়ঙ্কর কিছু জিনিস ছিল, যে জিনিসগুলোকে আসলে আমাদের অনেক মানে কি সেটাও আসলে বলতে পারছেন, এটা বললো একটা সংস্থার বিরুদ্ধে যাবে। এই জিনিসগুলো ছিল। তবে হ্যাঁ, বলতে পারেন যে বাংলাদেশ কি ভারত নিয়ে নেবে? আমি খুবই সাধারণ জ্ঞানের একজন মানুষ হিসাবে মনে করি, এনআরসি যে তাদের যে আসামে যেটা তারা করছে,
এনআরসিতে যারা আপনারা জানেন যে 45 লাখ মানুষ বাদ পড়েছিল, এই 45 লাখের পরে তারা নিয়ে আসলো 19 লাখে। 19 লাখ আনার পরে সেখানে বলা হলো যে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা যদি আমাদের কাছে আবেদন করে সেই ক্ষেত্রে আমরা সেটা যাচাই করে দেখব। বিষয়টা হচ্ছে মূলত মুসলমানদেরকে ভারত থেকে সরানোর একটা পায়তারা চলছে। আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, তারা হচ্ছে এটা মনে করছে যে এনআরসিতে যারা বাদ পড়বে তারা বাংলাদেশে এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে ভারতের আসাম থেকে যাদেরকে বের করে দেওয়া হবে তাদেরকে পাঠানো হবে হচ্ছে মিয়ানমারে, তাদেরকে পাঠানো হবে হচ্ছে পাকিস্তানে, আমেরিকাতে, কানাডাতে, বাংলাদেশে আসবে না। গাঁজা আপনারা খাইতে পারেন, গাঁজা আমরা খাই না। এইসব কথা বলে আমাদেরকে বোঝানো যাবে না। কিছু মানুষ আছে যাদের কাছে বাংলাদেশ অন্যরকম, তাদেরকে বুঝাইতে পারবেন যে কোনো বিষয় যাই বলে যে সেটা যদি তাদের বিরুদ্ধে যায় তাইলে আমরা জামাত শিবির, মানে যাই করেন। ভালো কথা দেখেন, ওই সড়ক আন্দোলন ওগুলিও জামাত শিবির, ওই কোটা আন্দোলন সেখানেও জামাত শিবির। নূরের মারধর করা হয়েছে, সে ছাত্রলীগ কর্মী ছিল, ছাত্রলীগের পোস্টেড একজন নেতা ছিল, সেও হচ্ছে গিয়া ছাত্র শিবির। আমি আজকে কথা বলি, আমি হচ্ছে ছাত্র শিবির। যে যাই বলুক, একটা কথা বলি তারা শিবিরের তকমা লাগায় তারপরে তার বিরুদ্ধে কাজ করা হচ্ছে। আপনাদের কথায় পরে আসছি। তো কথা বলবে কারা? এই বিষয়গুলো নিয়ে কথা বলার দায়িত্ব কাদের তাহলে? আওয়ামী লীগের পরে তাহলে বিরোধী দল বিএনপি জামাত যা আছে। আমি গত কয়েক মাস ধরে দেখছি খালি বিএনপি আর জামাতের কার্যবিধি, কোনো কথা নাই ভারতের বিরুদ্ধে। কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে খালি ক্ষমতায় আসতে হবে সামহাউ, এটাই হচ্ছে মূল টার্গেট। যে কারণে খুবই ডিপ্লোমেটিক কথাবার্তা বলতে হবে যাতে ভারত না খেপে যায়, কারণ সামনের বার ক্ষমতায় আমাদের আসতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভারতের সাথে যে চুক্তিগুলো করে আসা হয়েছে সেটা কারোর কাছে খুব ভালো হইতে পারে, আমার কাছে ভালো না। বাংলাদেশের যারা সাধারণ বুদ্ধিজীবী তাদের কারোর কাছে এটা বাংলাদেশের পক্ষে কিছুই করা হয়নি। কিন্তু বিএনপি জামাত আমি খুব ভয় হয় ক্ষমতায় যদি আসে তারাই চুক্তিগুলোর বৈধতা দেবে। তাদের মৌন সম্মতি এটাই প্রমাণ করে। অতএব রাজনীতি কেউ আমাদের জন্য করে না, সবাই নিজের পকেট ভরবার জন্য রাজনীতি করে। কিন্তু বিশেষ বিশেষ কিছু সময়গুলোর মধ্যে যখন বাংলাদেশের ক্রান্তিকাল আসে তখন এই রাজনীতিবিদরা কেউ আসে না, এরা সবাই বিদেশে পলায়, আর ক্ষমতায় যখন থাকে তখন দেশে যায় লুটপাট করে। আমাদের মতো নূর হোসেন, আমাদের মতো দু একজন ইলিয়াস, আমাদের মতো আবরার, এরাই হচ্ছে জীবন দেয়, এরাই হচ্ছে সমস্যায় পড়ে। বাকি যারা আছে তারা সুবিধা মতো সুবিধা নেয়। আজকে নুরুল হক নূর, তাকে বারবার পেটানো হচ্ছে, এটার কোনো প্রতিক্রিয়া হয়েছে? ছাত্রদল ছাত্র শিবির কোথায় তারা? তারা যদি বাংলাদেশের ভালোর জন্য রাজনীতি করে তাদের তো উচিত নুরুল হক নূরের পাশে দাঁড়ানো। কেউ দাঁড়াইছে এখন পর্যন্ত? কেউ দাঁড়ায় নাই। কি হবে শোডাউন দিয়া? কি বুঝাইতে চান শোডাউন দিয়া? আমাদের অনেক লোকজন আছে, আরে ভাই লোকজন নিয়ে যায় পেটানি খাইছেন দুইবার, তো লাভটা কি? কোথায় ছাত্র শিবির? আপনারা মরলে শহীদ, বাঁচলে গাজী, কই আপনাদের সেই জেহাদ কোথায় এখন? বাংলাদেশের আজকে স্বাধীনতা শেষ, সার্বভৌমত্ব শেষ, আজকে আপনারা নাই, তাহলে আসবেন কবে? আপনাদের মরলে শহীদ, বাঁচলে গাজী সেই স্লোগান আমরা মানে মাঠে দেখবো কবে? কিচ্ছু করেন না। সেই সুযোগটা একটা বিশেষ ছাত্র সংগঠন নিচ্ছে। যাই করেন, যেটাই ভালো কিছু যাই করেন সেটাই তাদেরকে ওইটার সামনে এসে দাঁড়াইতে হচ্ছে, তাদেরকে ওইটার প্রতিবাদ করতে হচ্ছে। কোটা আন্দোলন সেখানেও তাদেরকে হাতুড়ি দিয়ে পেটাইতে দেখছি। আপনার কি বলে নিরাপদ সড়ক আন্দোলন, সেইখানেও দেখছি যে আপনারা হচ্ছে গিয়ে এদের বিরুদ্ধে দাঁড়াইছেন। কারণ কি? আপনারা তো মানুষ, এই বাংলাদেশের মানুষ, এই ছাত্রলীগের বিরাট এক ঐতিহ্যবাহী একটি সংগঠন। আপনারা দেশের অনেক বড় বড় বিপদের সময় আপনারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াইছেন, আজকেও তো পারেন। আপনারা তো অমানুষ না, আপনারা তো মিয়ানমারের যে সেনাবাহিনী শাসিত মুসলমানদেরকে যারা কুচি কুচি করে কাটে তারা না। কিন্তু আপনাদের আচরণ আর তাদের আচরণের মধ্যে আজকে পার্থক্য কোথায়? আপনাদের প্রতি মানুষের মিনিমাম একটা সম্মানের জায়গা তো, আপনারা তো মানুষই, মানুষের পেট থেকে আপনাদের জন্ম হয়েছে, তাহলে কেন সবকিছু আপনাদের বিরুদ্ধে যাবে? কেন আপনারা আগের সেই শেখ মুজিবুর রহমান, আগের মাওলানা ভাসানী, আগের সেই আপনার কি বলে আপনাদের ছাত্র সংগঠনের যেসব সাবেক ভিপি কি বলে ছাত্রলীগের সভাপতিরা আছে, সাধারণ সম্পাদকরা আছে, তাদের মতো কেন হচ্ছেন না? কেন হচ্ছেন না? কেন আপনাদেরকে মানুষ এভাবে পছন্দ করতে পারছে না? এর কারণ সেই একটাই, প্রতিটা ভালো কাজের মধ্যে যেভাবেই হোক মানুষকে বুঝাইতে হবে যে বাংলাদেশের কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যার জন্য যাতে কোনো আন্দোলন হইতে না পারে সেটা আপনাদের ঠেকানোর এখন দায়িত্ব। এটা ছাড়া আপনাদের কোনো দায়িত্ব এখন আমি নিজে চোখে দেখছি না। যদি ভালো কাজ করলেই যদি সব শিবির হয় তাহলে তো শিবিরই ভালো। এই গত কয়েক বছরে আপনারা যে যত মানুষকে, যত সুশীলকে আপনারা ধাক্কায় শিবিরের দিকে ছড়াইছেন, তাদের তো উপায় নাই, তাদের এখন শিবির করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ আপনারা যদি তাদেরকে ধাক্কায় শিবিরের দিকে ঢুকান তাহলে শিবিরের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আলটিমেটলি তৈরি হবে। তাই হচ্ছে, মানুষ মনে করার কোনো কারণ নাই সারা জীবন এইভাবে চুপ করে থাকবে, কোনো কারণ নাই। আপনাদের এই যে একটা নিরীহ একজন মানুষ, যতটুকু ফেসবুকে ঘাটাঘাটি করে দেখলাম, কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে কথা বললাম,
আমি সারা রাত, সত্য কথা, আমার ঘুম আসেনি। আমি যখন আমার আমেরিকার সময় তখন হচ্ছে গিয়ে রাত, আমি ঘুমাইতে আসছি মাত্র, তখন দেখছি আমার ফেসবুকে ছবিটা চোখে পড়ছে। আমি বিশ্বাস করি না, আমি মনে করছি হয়তো গুজব। তারপরে ঘাটতে ঘাটতে সারা রাত আমি কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে কথা বললাম, এখানে অনেকের সাথে কথা বললাম, যে একজন মানুষ, তার সম্পর্কে যতটুকু জানলাম, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে খুবই ভদ্র একটা ছেলে, কি মাসুম একটা চেহারা। তার মায়ের কান্না শুনলাম, এটা দেখে সহ্য করার মতো অবস্থা আপনি বলেন কোন বাংলাদেশে বাস করছি আমরা? শুনুন তার মায়ের কান্নাগুলো। তার শরীরে আঘাতের চিহ্ন দুই একটা পত্রিকাতে বলতে শুনছি যে চিকিৎসক নাকি অলরেডি সেখানে বলেছে যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। হয়তো সেটা এখন বলে পার পাবে না। এখন ফেসবুক গরম, ইউটিউব গরম, বাংলাদেশের মিডিয়া গরম, এখন হয়তো বলে পার পাবে না। এই 5 দিন পরে এই ঘটনা ফেসবুক ইউটিউবে থাকবে না, তখন কি হবে? তখন এটা তদন্ত কমিটি রিপোর্ট দেবে, তাদের ইচ্ছা মতো কি হবে সেটা আমরা জানতেও পারবো না। এই আপনার জন্য আমাদের চোখের পানি আসবে না তখন। কিন্তু একটা কথা বলতে চাই, আজকে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা একটু চিন্তা করেন। এই বাংলাদেশ শুধু আমার না। আপনি কি করবেন? আপনি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এত টাকা দিয়ে কি করবেন? এই মইনু আহমেদ চাঁদাবাজি করে নাই, 111 চাঁদাবাজি করে নাই। আমি নিজে প্রমাণ, আমার টিভির মালিককে ধরে নিয়ে আসছেন ক্যান্টনমেন্টে, আপনার ডিজিএফআই ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে চাঁদাবাজি করছেন। ফালুরে ধরে নিয়ে গেছেন, যত বিজনেসম্যান আছে সবাই এগুলো 111 চাঁদাবাজি করছেন। টাকা দিয়ে কি হয়েছে? কি হয়েছে টাকা দিয়ে? আজকে মইনু আহমেদ বিদেশে পলায় রয়েছে, আমরাও পলায় আছি, কিন্তু আমাদের পলায় থাকার মধ্যে একটা সার্থকতা আছে। এখানে মানুষ দেখলে আমাদের দেখে আমাদেরকে সাথে নিয়ে সেলফি নেয়, আমাদেরকে দেখলে বলে ভাই সাথে আসছি। কিন্তু মইনু আহমেদ, আপনি বাসা থেকে বের হইতে পারেন না। আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য এটা। আমরাও কষ্টে আছি, আমরাও কষ্টে আছি। একটু তাকান, এই আপনার একটা সন্তানকে বুয়েটে চাষ পাওয়াইতে তার বাবা মার জীবনের কত তেল খরচ করতে হয়, একটু চিন্তা করেন। জীবনটা ফেরত দিতে পারবেন? পারবেন না। উল্টো করবেন কি? তাকে নিয়ে ব্যবসা করবেন। অলরেডি একটা শুয়োরের বাচ্চা, এই যে নওফেল, সে বলেছে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। কিসের রাজনীতি? কিসের রাজনীতি? আজকে ছাত্রলীগ এটা করার সাহস কিভাবে পেয়েছে? এই সাহস আপনাদের কারণে পেয়েছে, কারণ আগে কোনো এই ধরনের ঘটনার বিচার হয় নাই। একটা রাষ্ট্রপতি কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চাদের কাজ হচ্ছে খালি মানুষকে ক্ষমা করে দেওয়া, ফাঁসির আসামিকে ক্ষমা করে দেওয়া। এই ছাড়া একজন রাষ্ট্রপতির কোনো কাজ বাংলাদেশে নাই। বিশ্বজিতের হত্যাকাণ্ডে ফাঁসি হয়েছে, তারা মাফ করে দিয়েছেন। তোর বাপের দেশ এটা, এটা তোর বাপের দেশ। বাংলাদেশের মানুষ ট্যাক্স পে করে শুধু কয়েকজন মানুষকে ভালো থাকবার জন্য না, এটা আমাদের সবার দেশ। কি চান? বাংলাদেশকে কই নিয়ে যাইতে চান? ইসকনকে নিয়ে নিউজ করার পরে কি করেন নাই? আমার নিয়ে কি করেন নাই? রাতে বাসায় ফিরতে গেলে ভয় করে গাড়ির ছবি তোলেন, হুমকি দেন। এখানে আওয়ামী লীগের কুত্তার বাচ্চা এই যে সিদ্দিকুর রহমান ফেসবুকে পোস্ট দেয় তার ফলোয়ারদেরকে আমরা যেখানে পাবো সেখানে সাহায্য করতে। সিদ্দিকুর রহমান তোরে বলতে চাই, আমি বুক ফুলায় আমেরিকাতে চলাফেরা করি, তুই পারলে আয় জ্যাকসন হাইটে আয়, তুই কারে নিয়ে আসবি, আয়, তোরে দেখাইতে চাই ইলিয়াসের সাহস। তারা পোস্ট করে, কিন্তু ইসকনকে আমি আমার পরিবারের জন্য করেছি। ইসকন বাংলাদেশে যা করছে সেটাকে আমার কোনো ক্ষতি আছে ব্যক্তিগতভাবে? এই বাংলাদেশের জন্য কথা বলেছি, সেটার জন্য এমন কোনো সমস্যা নাই, ফেস করতে হয় নাই। আপনারা গোয়েন্দা সংস্থা একজনের বাবা পাইলে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যান, এটা আপনাদের কাজ, এটা আপনাদের কাজ। এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী কই আছি আমরা, কই আছি? কথা বলতে পারি না। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভাতের জন্য না, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ধর্ষণের জন্য না। পাকিস্তান বলে কোনো মানুষ ধর্ষিত হয় নাই। যুদ্ধের আগে পাকিস্তানে কোনো মানুষ ধর্ষণের শিকার হয়নি, না খেয়ে মরে নাই। বরং যুদ্ধের পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন বাংলাদেশের মানুষ না খেয়ে মারা গেছে। বাংলাদেশের মানুষ না খেয়ে মারা গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। স্বাধীনের আগে কখনো না খেয়ে মানুষ মারা যায় নাই। কিন্তু তারপরেও মানুষ এখন পর্যন্ত স্বাধীনতার পক্ষে কথা বলে, কারণ আমরা বাঙালি স্বাধীন চেতা একটা জাতি। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু কথা না বলে আমরা থাকতে পারি না। আমরা আমাদের যে পাক স্বাধীনতা সেটা মানুষের সামনে তুলে ধরতে চাই। বিচার করেন, বিচার করেন। আমি যদি শিবির করি, আমি যদি জামাত করি, একটা মিনিমাম একটা প্রমাণ যদি বের করে দেখাইতে পারেন, গলায় দড়ি দিয়ে মারা যাবো আমি ইলিয়াস। এই মানুষের সামনে আজকে বলে গেলাম, গলায় দড়ি দিয়ে একটা মিনিমাম সংশ্লিষ্টতা যদি শিবির জামাতের সাথে আমার থাইকা থাকে, তারপরও জামাত শিবির হয়ে আছে, কোনো সমস্যা নাই। অন্তত আপনাদের চাইতে তারা ভালো। জামাত শিবির হইতে সমস্যা নাই। পাকিস্তানের এজেন্ট বলেন, পাকিস্তানের এজেন্ট হইতে সমস্যা নাই, কারণ এই পাকিস্তান বাংলাদেশে এখন দখল করার ক্ষমতা তাদের নাই। তাদের সাথে বর্ডার কাশ্মীরের,
সেই কাশ্মীরেই তারা দখল করতে পারে না। আর বাংলাদেশ তো হাজার হাজার কিলোমিটার দূরে, সেটারে দখল করার ক্ষমতা পাকিস্তানের এখন নাই। অতএব পাকিস্তানের পক্ষে থাকলেই কি, আপনি না থাকলে কি, ইট ডাজন্ট ম্যাটার। আপনি বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের 3 দিকে ঘিরে রেখেছে তাদেরকে নিয়ে চিন্তা করেন। আপনাদের কিছু মানুষের সাথে কথা হলে আপনারা বলেন পিঠায় সোজা করে ফেলবেন হিন্দুদেরকে, হিন্দুরা আমাদের শত্রু না, বাংলাদেশের হিন্দুরা আমাদের শত্রু না, কিন্তু তারা চায় ভারত বাংলাদেশে নিয়ে নেক। এটা তাদের ধর্মীয় একটা সিম্পেথির ব্যাপার, এটা খুব স্বাভাবিক। সাইকোলজিক্যাল একটা বিষয় আছে, যে বিষয়টাতে তারা চায় বাংলাদেশকে ভারত নিয়ে নেক। তারা মনে প্রকাশ্যে কেউ কেউ হয়তো বলে না, কিন্তু তারপরেও তারা মৌনভাবে সম্মতি দেয়। কিন্তু আপনারা কি বলেন যে ভারতের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আপনারা নাশাত করে দিবেন। কিভাবে? পেটায় মারা ফেলবেন। কাশ্মীরের দিকে তাকান, 1 ঘন্টা সময় লাগে নাই, কাশ্মীরের সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিছে। কি হয়েছে কাশ্মীরের? কি হয়েছে? পৃথিবীর কেউ গেছে তাদের বাঁচাইতে? সেখানে শত শত মানুষের গণকবর খুঁজে পাওয়া যাচ্ছে, মানুষ ধর্ষিত হচ্ছে, কি হচ্ছে সেটাও আমরা জানি না। আর কাশ্মীরে তো হিন্দুর 100% মুসলমানের দেশ, সেখানে হিন্দুরা সেখানে যা বিয়েও করতে পারতো না, জমি কিনতে পারতো না। আর বাংলাদেশ তো হিন্দুরা আছে, তারপরে বাংলাদেশের একটা বিরাট বড় রাজনৈতিক সংগঠন যারা প্রকাশ্যে ভারতকে সাপোর্ট করে। কিচ্ছু পান নাই। সারা বছর শুনছি যে তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে, দিয়ে আসছেন ফেনীর নদী। সারা বছর শুনছি আমরা আমাদের দরকার কাঁটাতারের বেড়া, আমাদের দরকার রোহিঙ্গাদের কিভাবে সরানো যায়, আমাদের দরকার হচ্ছে বাংলাদেশের ভেতরে যে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা, সেগুলো নিয়ে ভারতের দায়িত্বশীল আচরণের কথা, সেগুলো নিয়ে কোনো আলোচনাই হয় নাই। সেগুলো নিয়ে কোনো আলোচনাই হয় নাই। যে যৌথ যে স্টেটমেন্ট এসেছে সেখানে সেটা পড়লাম ভারতের পত্রিকাতে, তারা সেটাতে রোহিঙ্গা বলে সেই শব্দটাই তারা ব্যবহার করে নাই, বলেছে মিয়ানমার থেকে উচ্ছেদকৃত একটি জনসংখ্যা। এই রোহিঙ্গাদের কথাটা উল্লেখ করতে পারে নাই। তারপরও আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই এখন তাদেরকে সংবর্ধনা দেবেন, আপনাদের কাছে খুব ভালো কিছু হয়েছে। কিন্তু বলতে চাই, আমরা বাংলাদেশের শত্রু না। বাংলাদেশের যদি কোনো আঘাত আসে, সেটার জন্য আমাদের চাইতে আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এখনো সময় আছে, একটু চিন্তা করেন, শুধু মিনিমাম একটা সেন্স খাটায় চিন্তা করেন। বাংলাদেশে যদি আজকে খালি ফেসবুক বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের মুসলমানদের অবস্থাটা কি হবে? গণমাধ্যম আজকে ক্যাসিনো নিয়ে পড়ে আসছেন। কি হয়েছে? ক্যাসিনো কি বাংলাদেশের কোনো সমস্যা? ক্যাসিনো বাংলাদেশের কোনো সমস্যা? এটা ক্যাসিনো গিয়ে কারোরে ধর্ষণ করে, ক্যাসিনো কারোরে গিয়ে মারে, ক্যাসিনো কারোরে গিয়ে খুন করে, ক্যাসিনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে যায় হলের থেকে বার করে দেয়, ক্যাসিনো যায় নুরুল্লাহ টুরের পেটাইছে, ক্যাসিনো খালেদা জিয়ারে গিয়ে আটক করে রাখছে, কিচ্ছু করে নেই। ক্যাসিনো এখন বিরাট বড় একটা সমস্যা। আরে ভাই, ক্যাসিনো মানে জুয়া খেলা। ক্যাসিনো একটা জুয়া খেলা, পৃথিবী ব্যাপী একটা বৈধ জুয়া খেলা। আপনি ক্যাসিনো বন্ধ করে দেন, লুডো দিয়ে ক্যাসিনো খেলা যায়। ফুটবলের আমি সারা জীবন শুনে আসছি, সারা জীবন, যে এই ফুটবলের যে ক্লাবগুলো আছে, ক্রিকেট খেলা, বিপিএল নিয়ে কত বছর আপনারা জানেন যে জুয়া খেলা হয়েছে। এখন পর্যন্ত ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া খেলা হয়। তো ক্রিকেট ম্যাচে এই দল জিতবে না ওই দল জিতবে, এই দলের পক্ষে টাকা লাগাচ্ছে একদল, ওই দলের পক্ষে টাকা লাগাচ্ছে আরেক দল। যদি নাকি সেটা যদি জুয়া হয়, সেইভাবে যদি জুয়া খেলা, তাহলে ক্রিকেট বন্ধ করে দেন। ক্যাসিনো বন্ধ করে লাভ কি? যেটা করেন, ক্যাসিনোর উপর ট্যাক্স বসান। ক্যাসিনোতে কারা যায়, তারা সেই টাকা কই পায় সেটার হিসাব করেন। এত গাঁজাখুরি গল্প আমাদের শোনায় লাভ নাই তো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় 2 জন লোকের আপনার সরাই দিলেন। কি কারণে? তারা ইনঅ্যাক্টিভ না। তারা ইনঅ্যাক্টিভ না। শোভনের কথা বাদ দেন, রাব্বানি সে এমন কোন মানে অ্যাক্টিভিটি আছে সে দেখায়নি। বাংলাদেশ ছাত্রলীগের যে কোনো সভাপতি সেক্রেটারিকে সে ছাড়াই গেছে। কারো কবর ভাঙা, পোলাপান্ডে পেটানো, এই যে তাদের 2 জনের সময় যে পরিমাণে চ্যালেঞ্জ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে গেছে, এর চাইতে বড় চ্যালেঞ্জ কি আর কাউকে সামাল দিতে হয়েছে? আমি তো মনে করি না 71-এর পরে এর চাইতে বড় চ্যালেঞ্জ কাউকে সামাল দিতে হয়েছে। তারা সবকিছুকে পেটায়া শায়েস্তা করে ফেলছে। তারা তো অ্যাক্টিভ। তারা কিসে ঘুমায়? তারা 12টা পর্যন্ত ঘুমায়, এই কারণে সরাই দিচ্ছে। তারা ওইখানে কার আগে গেছে পরে গেছে এসব ফালতু কথা বললেই হবে নাকি? সব হচ্ছে এগুলি বাগওয়াজ। আপনি আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে তাদেরকে শাস্তি দিতে হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছ থেকে অলরেডি আপনার 1 কোটি টাকা নিয়ে চাঁদা নিয়ে খাই ফেলছে। তাদের বিচার হয়নি। তারা মিডিয়াতে বক্তব্য দিচ্ছে, তাদের বিচার হয়। কি হাস্যকর দেখেন। অথচ তারা চাঁদা চাইছে, খবর নিতে গেছে। সুবান রাব্বানির বক্তব্যটা তো শুনছেন আপনারা, টেলিফোনে যে রেকর্ড বের হয়েছে। তারা বক্তব্য শুনতে গেছে, কি হয়েছে সেটা শুনতে গেছে। তাদের চাকরি নাই, তাদের পদ নাই, অথচ তারা যারা 1 কোটি টাকা খাই ফেলছে তাদেরকে নিয়ে হয়ে গেছে। আজকে সম্রাটকে করা হয়েছে, আজকে ওই জিকে শামীমকে করা হয়েছে। আরে ভাই, ক্যাসিনো আমার সমস্যাটা কোথায়? ক্যাসিনোর টাকা যেখান থেকে আসে সেগুলি ধরছেন। এই যে চারদিকে পুলিশ র্যাব আজকে আপনার অভিযান চালাচ্ছে, তারা কই ছিল? তারা কই ছিল? ইলিয়াসের 15 বছর আগের গ্রামের বাড়ি, সেখানে যায় সব দশ করে খুঁজে ফেলছেন। অথচ এই দোকানের সামনে, আপনার থানার সামনে এটা দোকান দিয়ে বসে রয়েছে, এটা আপনারা পান নাই? এটা বিশ্বাস করতে হবে বাংলাদেশের মানুষে। এখন সফল অভিযান চালান। সে অভিযান কি? সম্রাটের অফিসে সম্রাটের ধরছেন, ধরে 15 দিন আজকে পাস হয়ে গেছে। এতদিন তার অফিসে আপনারা অভিযান চালাইতে পারেন নাই। আজকে অভিযান চালানো হচ্ছে ঢাকা ক্লাবে, কালকে ফুয়ান ক্লাবে, পরশুদিন গুলশান ক্লাবে, মানে 3 দিন 4 দিন পর পর। তো এরা কি আপনাদের মতো মানে নাকি?
যে ওরা এখনো দোকান নিয়ে বসে থাকবে ওই জায়গায়? তারপরে এটা একটা খারাপ কাজ, বন্ধ করেন। কিন্তু এই যে টাকাগুলো আসলো, এই টাকার সাথে একটি প্রকল্পের পিডি, একটি প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার, তাদের বিচার, তাদের হবে না যে মন্ত্রণালয়ের মন্ত্রী, তারা এইসব ইয়ের সাথে করছে। এই যে বালিশ কাণ্ড, এই যে এগুলির কথা বলা হচ্ছে। আপনারা টাইম টেলিভিশনে এখানে কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছে, নাসিমের ছেলে আমেরিকাতে লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের মালিক, এখানে সে বিরাট বড় বড় আবাসন প্রকল্প পর্যন্ত কিনে ফেলছে। আমি টাইম টেলিভিশনে আপনারা সার্চ দেন, টাইম টেলিভিশনের ইয়েতে গিয়ে আপনার হেলথ মিনিস্টার সান করাপশন এরকম সার্চ দেন, দেখেন পেয়ে যাবেন। সে টাকা তো এখানে আসছে। সেই নাসিমি এখন আবার জনসভায় যায়, আপনার ওই সংবাদ সম্মেলনে যায়, এখন বড় বড় কথা বলে মন্ত্রিত্ব হারায় আবার মন্ত্রী ফিরে পাওয়ার একটা ধান্দা বার করছে। বিচার তো তাদের হওয়া উচিত যারা টেন্ডারের এই প্রক্রিয়ার সাথে ছিল, তারা কি টেন্ডারটা ঠিক মতো দিয়েছে কিনা, সেই প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল কিনা, তাদেরকে ধরেন। ধরছেন, কারোর ধরেন নাই। জিকে শামীম আর সম্রাট, ব্যাস শেষ, সারা দেশে শুদ্ধ অভিযান হয়ে গেছে। তো এইসব মানে মানুষের ওইদিকে বিজি রাখার জন্য মিডিয়া করলো কি, শেষ দিন আইনা সম্রাটই করলো, ভারতের সাথে চুক্তি টুক্তি সবকিছু আড়াল হয়ে গেল। ভারতের সাথে চুক্তি টুক্তি সব আড়াল করার জন্য মিডিয়া আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যে দালালি করছেন, দালালি করতে করতে পা চাপতে চাপতে কোথায় গিয়ে দাঁড়াইছেন। আজকে টেলিভিশনে সাংবাদিকদের বেতন নাই, পত্রিকার সাংবাদিক আজকে প্রেস ক্লাবের সামনে গতকালকেও মানববন্ধন করেছে। নাইমুল ইসলাম খান, উনি ওনার পত্রিকার একজন প্রতিবেদককে পেটাইছেন, সেটা নিয়েও প্রেস ক্লাবের সামনে গতকালকে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আপনারা কিছু মানুষ ভালো থেকে সারা দেশে সাংবাদিকরা এই করে দিচ্ছেন, কথা বললে ইলিয়াস হোসেন খারাপ। আরে ভাই, আমি কি বাংলাদেশে কি মানে 21 টেলিভিশনে কি কোটি কোটি টাকা বেতন পাইতাম নাকি? খুঁজে বার করেন ইলিয়াস হোসেনের সব তছনছ করে ফেলেন, একদম সব তছনছ করে ফেলেন, যে ইলিয়াস হোসেনের কয়টা ব্যাংক অ্যাকাউন্ট, কয়টা বাড়ি, কি কি করছে ইলিয়াস হোসেন, সব খুঁজে বার করেন। চান যদি একটা যদি নাকি ইলিয়াস হোসেনের পারিবারিক যে স্ট্যাটাস, তার উপরে যদি ইলিয়াস হোসেন নিজে নিজে একটা মানে পাই পরিমাণের কোনো সম্পদ যদি বাংলাদেশে খুঁজে পান, তাহলে কান কাটা ফেলবো আমি, কান কাটা ফেলবো। এখন আমার মতো নিচের লেভেলে এসে লাভ নেই, নিজের চাকরি নিজে বাঁচা লাগে। আপনারা পা চাটতে চাটতে এখন আর আপনাদেরকে গণভবনে ঢোকার আর ওই কদিন পরে সাংবাদিক দরকার নেই, কদিন পরে আপনাদেরকে ঢোকানোর দরকার নেই, কারণ আপনারা কি বলবেন সেটা পাবলিক জানে। আপনাদের টেলিভিশনগুলোর আজকে অবস্থা এমন কেন, আজকে আমাদের ইউটিউবের প্রতি মানুষ কেন ডিপেন্ডেন্ট? কারণ আপনারা কিছু দেখাইতে পারেন না, আপনারা কিছু বলেন না। সেই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে, যারা আজকে দেশের ক্ষমতায় আছেন, যাদের কিছু করার আছে, তাদের কাছে অনুরোধ যে আপনারা কিছু একটা করেন, কিছু একটা করেন। এখনো সময় আছে, বাংলাদেশ ভারত নিয়ে নেয়, এবং বাংলাদেশে ভারত নিয়ে নিবেও না। আমি এনআরসির পরে যেটা বুঝলাম, যে তারা যে কথাটা প্রথমেই বলছিলাম, যে 19 লাখের তার মানে মুসলমানদেরকে তারা বাংলাদেশে পাঠাবে, তার মানে বাংলাদেশের সবকিছু চুষে তারা নিবে, কিন্তু বাংলাদেশের কোনো উন্নয়নের ভাগিদার তারা হবে না। তারা বাংলাদেশকে লোন দেবে, লোন দিয়ে সেই প্রকল্প থেকে তারা অন্তত লোনের 3 গুণ টাকা বাগায় নেবে। অতএব বাংলাদেশের স্বাধীনতা আপনারা ওই দিন পর্যন্ত বসে থেকে লাভ নেই, যে বাংলাদেশ কবে ভারত নিয়ে নিবে সেদিন যুদ্ধে নামবো। এই দিন পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নাই। বাংলাদেশে ভারত একবারে মানে ফিজিক্যালি নিয়ে নিবে না। বাংলাদেশে ভারতের আধিপত্য এখন যে জায়গায় আছে, আর কি দরকার? আর কিছু দরকার আছে? আপনার কি মনে হয় ভারতের যেসব দালালদের পদায়ন করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেগুলো আমি এর আগে দেখিয়েছি আমার প্রোগ্রামে, সেগুলো সব যোগ্যতার ভিত্তিতে সেখানে এসছে? এটাই মনে করেন আপনারা? কখনোই না। সেটা যোগ্যতার ভিত্তিতে সেই জায়গায় আসে নাই। তাদেরকে বসানো হয়েছে, এবং যেই পারপোজে তাদেরকে বসানো হয়েছে তারা সেই পারপোজ পালন করছে। জাহাঙ্গীরনগরের ভিসি আজকে জয় হিন্দ বলে, কোনো বিচার হয় না। আরে ভাই, আওয়ামী লীগ করেন দেখে কি মাথা কি শেষ হয়ে গেছে নাকি? মাথা শেষ? আপনি আওয়ামী লীগ করেন তো কি হয়েছে? একটু চিন্তা করেন না। বাংলাদেশে বসা পিয়া শাহর বিরুদ্ধে কেন মামলা করা যায় না? বাংলাদেশে বসা ওই গোবিন্দ প্রামাণিক, সে কিভাবে লেখে যে আমরা অখণ্ড ভারত চাই। ইসকনের নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, আমার ইসকনের প্রোগ্রামটা দিতে আছে, আপনাদের এত জায়গায় যাওয়ার দরকার নাই। কিভাবে লেখে যে বাংলাদেশের হচ্ছে গিয়ে তারা চায়, অখণ্ড ভারত চায়। এগুলো বলার পরে তাদের বিচার কেন হয় না? একটু হিসাব করেন। বসে আছেন যে হিন্দুদের পেটায় সোজা করে ফেলবেন, যখন সময় আসে, যখন দেখবেন যে ওরা একবারে ঘাড়ে চড়ে বসে, সেই সুযোগ পাবেন না। কারণ রন্ধ্রে এখন ভারতের এজেন্ট বসানো হয়েছে, যে দিনকে দিন সেটা আরো কমপ্লিকেশনের দিকে যাচ্ছে। এবং সেই দিন, শুধু বললাম তো, আপনার সামনে দৃষ্টান্ত কাশ্মীরকে দেখেন। শুধু কাশ্মীরের চেয়ে ভয়াবহ পরিণতি বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ওই দিন, সর্বোচ্চ 5 বছরের মধ্যে। সেদিন এইসব কথাবার্তা বলা পার পাবেন না, কারণ আপনাদের দেশে